আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো গত ক্লাসে আমরা একটা ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে প্যাটার্নের বেসিকের ওপর। তো বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে এই অধ্যায়ের এসকিউ সলভিং করাবো। তো দেরি করলাম না, তোমাদের এসকিউ সলভিং ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা কি করব, প্যাটার্নের লেকচার 2 অর্থাৎ এসকিউ সলভিং। যেহেতু আমরা বেসিক নিয়ে একটা লেকচার দিছি, তাই এটার নাম হচ্ছে লেকচার 2, কিন্তু এসকিউ সলভের লেকচার 1। সো আজকে আমরা বেশ কয়েকটি এসকিউ সলভ করতে যাচ্ছি, যেগুলো আমরা পাশে দিয়ে দিছি। তো ওইগুলো কি হচ্ছে, ওইগুলো হচ্ছে সমষ্টির সূত্র, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা হয়তোবা করো নাই, আবার অনেকে করছো। যেহেতু বছরের 4 মাস শেষ, অবশ্যই অনেকে কেউ কেউ করছো, বেশিরভাগ স্টুডেন্টই করে ফেলছো। তারপরও তোমাদেরকে সমষ্টির সূত্র মানে কি, সমষ্টির সূত্রটা আজকে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। অনেকে প্রমাণটা পারো, অনেকে পারো না। সো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ক্লাসে ঢুকে পড়ি। তো প্রথমে আমরা দেখি আমরা কি নির্ণয় করব, সমষ্টির সূত্র। তো সমষ্টির সূত্রটা যদি আমরা নির্ণয় করতে চাই, সমষ্টির সূত্রের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যদি নির্ণয় করতে চাই, তখন আমরা প্রথমে ধরে নিব যে সমষ্টিটা আসলে কি। সমষ্টি মানে কি, অনেকগুলো সংখ্যার যোগফল না ভাইয়া? অবশ্যই অনেকগুলো সংখ্যার যোগফলকে আমরা একটা রাশি ধরবো। আমরা প্রথমেই ধরে নেব অনেকগুলো সংখ্যার যোগফল কি হতে পারে। ধরো মনে করি, প্রথমে আমরা লিখতে পারি না, যেহেতু সমাধান, ওয়েট আমাদেরকে লিখিয়ে দিই। সলভে যদি দিই, তো এখানে কি বলছে, সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রটা আমরা প্রথমে ধরে নিই যে কতগুলো স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল কতগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল 1 2 3 এগুলো স্বাভাবিক সংখ্যা। তো আমরা কি ধরবো, অনেকগুলো স্বাভাবিক সংখ্যার যোগফলকে আমরা ক ধরে নেব, যেহেতু এটা একটা অজানা চলক। তাই তো আমরা স্বাভাবিক সংখ্যা আসলে কি, 1 2 3 থেকে 1 থেকে 10 পর্যন্ত এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? তো আমরা লিখে নিই ক এর মান, যদি স্বাভাবিক সংখ্যা, যেহেতু ক যেহেতু তোমার স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার যোগফল, ক কিন্তু তোমার বলেই দিয়েছি স্বাভাবিক সংখ্যার যোগফল। সো আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কি, তো ক ইকুয়াল টু লিখতে পারি না, ক সমান যোগ। ভিডিওটা পজ করতে হয়। সো আবার আমরা যদি এখান থেকে শুরু করি, সরি, তো আমরা লিখতে পারি না ক সমান তো আবার আমরা সেমভাবে কিন্তু লিখতে পারি। এইটা যদি উল্টাইয়ে দিই, আমরা যদি উল্টিয়ে আনি আবার, তো সেম আনসার কিন্তু আসবে কয়ের, মানে সমষ্টির ক্ষেত্রে আগে পরে নাই, তুমি উল্টো পাল্টাভাবে যোগ দিলেও কিন্তু এর উত্তর আসবে। সো আমরা আবারও লিখি ক সমান 5 থেকে শুরু করি, 5 4 যোগ 3 যোগ 2 যোগ 1। তো তুমি ভাই লক্ষ্য করো তো একটু এদিকে, তুমি যদি ভাই লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে এক ক ধরছি কাকে, সমষ্টিকে। অনেকগুলো সংখ্যার যোগফল আর সমষ্টি কিন্তু 1। সো আমরা যদি লিখি এখানে, সুতরাং যোগ করি, এটাকে যদি আমরা যোগ করি, যোগ যদি দিই, তো যোগ করলে ভাই দেখতে পাবো না যে এখানে ক যোগ ক যদি দিই, ক আর ক যোগ করলে কিন্তু 2 ক, অর্থাৎ 2 ক। তোমার যদি একটা রাত দিই, ক যোগ ক সমান এখানে একটা ক, এখানে একটা ক, তো হইল কয়টা, 2টা ক, অবশ্যই 2টা ক। তো 2 ক না, তো 2 ক। তো এইভাবে তুমি লিখতে পারো না এটা। তুমি যদি দেখো এখানে খেয়াল করে দেখো, জাস্ট খেয়াল করো এবং মনোযোগ দাও, তোমাকে এই প্রমাণে আর কেউ আটকাতে পারবে না। তোমাদের বইয়েও এটা আছে, প্রমাণটা আছে। যদি ভাই বলি তোমাদেরকে, এটা তোমাদের বইয়ের 4 পৃষ্ঠা এবং 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মিলে আছে। 3 পৃষ্ঠার শেষ অংশে এবং 4 পৃষ্ঠার শুরু অংশ প্রমাণটা দেওয়া আছে। বাট তোমাদের বই আছে 1 থেকে 10 পর্যন্ত, বাট ভাইয়া করাচ্ছি 1 থেকে 5-এর মধ্যে নিয়ে, যেহেতু বেশি বড় করার প্রয়োজন নাই, এত বড় করতে ঝামেলা। তো সো লেখো 5, তো লিখলে 5 যোগ 1, আবার এটাকে তুমি লিখতে পারো না 4 যোগ 1, সরি জি 4 যোগ
2 হবে এটা, যেহেতু 4 যোগ 2 2। তো এখানে যোগ 3 যোগ 3, এই যে এটা হচ্ছে 3 যোগ 3 হচ্ছে এই জায়গাটা, 4 যোগ 2 হচ্ছে এই জায়গাটা, 5 যোগ 1 হচ্ছে এই জায়গাটা, অ্যান্ড 4 যোগ 2 হচ্ছে আবার এই জায়গাটা, যোগ 4 যোগ 2 যোগ 1, যেহেতু উল্টিয়ে লিখছি এতক্ষণ ধরে যেহেতু উল্টো লিখছি তাই উল্টোই লিখি, নিচ থেকে দিই 2 যোগ 4 অ্যান্ড 1 যোগ 5। সো তুমি যে একটু খেয়াল করো যে তোমার এই যে এইটার মানও কিন্তু 6, 5 আর 1 6, 5 আর 1 6 না 6। সো সেমভাবে যদি তুমি খেয়াল করো এটার মানও 6, এটার মানও 6 অ্যান্ড এটার মানও 6, এটার মানও 6। কিন্তু দেখো হ্যাঁ, তুমি যদি এক্ষেত্রে খেয়াল করো যে এটার মানও 6, তুমি এক্ষেত্রে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু 6 আসছে না। তো এখানে কয়টা সংখ্যা আছে? 5 বার সংখ্যাগুলো আছে। তো প্রতিবারে তোমার প্রতিবারে যদি তুমি দেখো এই সংখ্যাটা একবার আসছে না, 5 যোগ 1, এখানে আরেকবার আসছে না 5 যোগ 1, 1 যোগ 5, 1 যোগ 5 আর 5 যোগ 1 কিন্তু সেম। তো 1 যোগ 5 আর 5 যোগ 1 যদি সেম হয় তো প্রত্যেকটা সংখ্যা কিন্তু আসছে 2 বার করে। আর 2 যোগ 1 হয়তো 3 যোগ 3 আসে নাই 2 বার। এক্ষেত্রে যদি তুমি একটু বড় করে নাও 1 থেকে 10 পর্যন্ত, তবে অবশ্যই তোমার এগুলা 2 বার করে আসবে। অ্যান্ড সংখ্যাগুলোর যোগফল কিন্তু সবগুলোর ক্ষেত্রে এক থাকবে। তুমি এই 4 যোগ 2 অর্থাৎ 6কে কিন্তু তুমি চাইলেই লিখতে পারো 5 যোগ 1, 6কে তুমি চাইলেই 5 যোগ 1 লিখতে পারো। সো এভাবে লিখতে পারো না। তো 2 ক সমান 6কে যদি তুমি 5 যোগ 1ও লিখতে পারো, 4 যোগ 2ও লিখতে পারো, এবং 4 যোগ 2কে যদি তুমি 5 যোগ 1ও লিখতে পারো, তাহলে অবশ্যই লিখতে পারবা যে 5 যোগ 1 গুণন কয়বার আছে এখানে? 5 বার আছে না? অবশ্যই 5 বার আছে। তো যেহেতু 5 বার আছে তো 5 যোগ 1 অর্থাৎ 6 কিন্তু 5 বার আছে, সবগুলো সমষ্টি কিন্তু 6। তো সবগুলো সমষ্টি যদি 6 হয় তাহলে অবশ্যই গুণ দিবা 6। আমরা জানি কি গুণ মানে কি? অনেকগুলো সংখ্যা, মানে একই টাইপের অনেকগুলো সংখ্যা একসাথে আছে, সমষ্টি আকার আছে, ওইগুলো গুণ না। তো ভাই এখানে গুণ দিলে সমস্যা কি? সমস্যা তো নাই। তো ভাই এই 6টা কিন্তু 6 না ভাইয়া 5 হবে, যদি বসে 5 হবে। সো ভাই এই 5টা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 5 হচ্ছে কি তোমার এই যে পদ সংখ্যা, এই 5 হচ্ছে তোমার পদ সংখ্যা। এটা একটা পদ না, যে এতটুকু একটা পদ, এতটুকু একটা পদ, এতটুকু একটা পদ, এতটুকু একটা পদ, অবশ্যই পদ। তো যেহেতু এটা পদ, তো 5 আমরা পদ সংখ্যা হিসেবে নিচ্ছি না, 5 কিন্তু আমরা পদ সংখ্যা হিসেবে নিচ্ছি। অ্যান্ড 5 যোগ 1 হচ্ছে কি? 5 হচ্ছে তোমার শেষ, 5 হচ্ছে তোমার এই যে তো এই 5 হচ্ছে তোমার শেষ পদ, এবং 1 হচ্ছে শুরুর পদ। 1 যেহেতু শুরুর পদ এবং 5 যেহেতু শেষের পদ, এটা কিন্তু তোমার এক্ষেত্রে মিস্টেক হচ্ছে এখানে, যদি ভালোভাবে বোঝাই 1 কিন্তু এখানে শুরুর পদ। তো 1 যোগ 5 এবং 5 যোগ 1 কিন্তু সেম। তো এটা যে শেষ পদ যোগ প্রথম পদ যোগ শেষ পদ যোগ প্রথম পদ দিয়ে ভাগ করতেছি, কিন্তু বাট তোমরা লিখতে পারো যে প্রথম পদ যোগ শেষ পদ। সো তাই এখানে আবার একটু বাকি আছে, বা আমরা যেহেতু এখানে ক এর মান অর্থাৎ সমষ্টি নির্ণয় সূত্র বের করতেছি, সো আমরা ক লিখব, ক সমান 5 যোগ 1 ইন্টু 5/2। তো 5 যোগ এখান থেকে জাস্ট বেশি কিছু নেই, পক্ষান্তর করছি। পক্ষান্তর করলে তোমরা জানো বিপরীতভাবে যায়, যেটা গুণাকার আছে ওইটা ভাগাকারে যায়, এবং যেটা ভাগাকার আছে ওইটা গুণাকারে যায়। নাকি এটাও তোমাদেরকে এখন শেখানোর তো এখন সময় না, যেহেতু তোমরা ক্লাস 8-এ উঠছো, এগুলো অনেক আগেই শিখে আসছো, ক্লাস 3-র পর থেকে এগুলো শিখার পালা। তো ভাইয়া তুমি যদি এখানে ভাগ 2 দাও, তার মানে কি তোমার বের হয়ে গেছে না কয়ের মান। তো কয়ের মানে যদি আমরা বের হই, তো আমরা ককে কি ধরছি? ককে আমরা সমষ্টির যোগফল ধরছি না? যোগফল ধরছি তো অবশ্যই। তো দেখো তোমরা যদি ককে যোগফল ধরো তো সমষ্টি লিখতে পারো না? তো সমষ্টির বেলা কি লিখতে পারো? যেহেতু নিচেই লিখি, তোমার সমষ্টি ক যদি তোমার সমষ্টি হয়, সুতরাং সমষ্টি সমান তোমাদেরকে এই পুরো প্রমাণটা একসাথে দেওয়ার জন্য, জাস্ট যাতে এই একই স্লাইডে তোমরা পেয়ে যাও, তাই আমরা
একই এই পেজই করার জন্য জায়গাগুলো একটু চাপাচাপি করে লিখছি, সো তোমরা কিছু মনে করো না। অ্যান্ড বুঝলেই হইলো ভাইয়া, বুঝলেই হইলো। বড় কথা তুমি কতটুকু তুলতে পারছো, মানে কতটুকু সুন্দর হয়েছে ওইটা না, তুমি বুঝছো তো, সে অতটুকুই যথেষ্ট। অ্যান্ড সবাই কমেন্টে ফিডব্যাক দিবা তোমাদের পরবর্তীতে যে অংশ বোঝাতে হবে বা যতটুকু বোঝো নাই অতটুকু ফিডব্যাকে দিবা, কমেন্টে দিবা, সমস্যা নেই। তো ভাইয়া দেখো, তো সমষ্টি সমান কি? সমষ্টি সমান তুমি যদি এখানে তোমাকে যদি বুঝাই, এই যে এটা কি শেষ পদ দিছো না, এখানে প্রথম পদ, এখানে পদ সংখ্যা, আর এটা তো তোমরা জানো সূত্র থেকে আসছে। সূত্র থেকে আসছে না ভাইয়া? অবশ্যই সূত্র থেকে আসছে। তো আমরা যদি লিখি সমান শেষ পদ যোগ প্রথম পদ, পদ দিবা এখানে, পদ দিবা গুণ পদ সংখ্যা বাই 2 ডিভাইডেড 2 হচ্ছে এই যে এটা। অ্যান্ড পদ সংখ্যাটাকে ভাই গুণাকারে কেন দিলাম ওই পাশে? তোমরা জানো যে গুণাকারে মানে পাশে দিয়ে কোনো কিছু গুণাকার, ভগ্নাংশের সাথে পাশে দিয়ে কোনো কিছু গুণাকার থাকা মানে এটা লবের সাথে গুণাকারে আছে। বাট যদি তোমার উপরে ভাগ থাকে 1/6, 1/6 থাকলে হচ্ছে নিচে যে 6টা ওইটা হচ্ছে নিচের ভাগ আকারে, ভাগ আকারে থাকলে হচ্ছে নিচেরটার সাথে হরের সাথে গুণ, অ্যান্ড গুণ আকারে থাকলে হচ্ছে উপরটার সাথে গুণ। বুঝতে পারছি ভাই? অবশ্যই বুঝতে পারছি। অ্যান্ড এটা যদি তোমরা এক্সাম্পল দেবে, সেটা বীজগণিতে গিয়ে দেবো তোমাদেরকে এই এক্সাম্পলগুলো কীভাবে কোন ভাগ বসাতে হয়। কারণ এখানে এই প্রমাণটা যদি এখানে আনি তোমার ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাবে। সো এখানে ভাইয়া দিছি কি শেষ পদ প্রথম পদ, তো একটা সূত্রের সৌন্দর্য থাকা লাগে অবশ্য। সো প্রথম পদ আমরা লিখতে পারি না ভাইয়া, প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 মানে 2 গুণন পদ সংখ্যা, সো ভাইয়া কথা মতো কিন্তু তোমার সূত্র প্রয়োগ হয়ে গেছে, তুমি কিন্তু সূত্র বের করা শিখে গেছো। সো তুমি সমষ্টির সূত্রটা নির্ণয় করে ফেললা না এখানে, এটা কিন্তু তোমার সমষ্টির সূত্র বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো তুমি। তোমার বইয়ে ঠিক সেম সমষ্টির সূত্রটাই 1 থেকে 10 দিয়ে দেয়, 1 থেকে 10 দিয়ে দেয়, কিন্তু পরীক্ষা যখন তুমি টাইম পাবা না তখন তুমি হয়তোবা অনেক সময় হতভম্ব হয়ে পড়বা, কীভাবে করবো এতখানি কীভাবে টাইম তোমার সাহসী কুলাবে না। সো ভাইয়া ছোটোভাবে ভাইয়া করে দেখাচ্ছি, তার মানে কি তুমি তখন বুঝতে পারবে যে এটা ছোটো করেও করা যায়, তাই ভাইয়া ছোটোভাবে করালাম। সো আমরা বের করে ফেললাম তো প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, বা প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। সো বের করে ফেলছি। আমাদেরকে আর কেউ আটকাতে পারবে এই যে কেন এটা আসলো? কেউ আটকাতে পারবে না। সো এবার আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, অ্যান্ড দেন আমরা করব দুটি সংখ্যার বর্গ সমষ্টি রূপে প্রকাশ একটি সংখ্যাকে। তো এটা হয়তো বা অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, যেহেতু মেকটপার স্টুডিও আছে তোমাদের পাশে, তোমরা এসব নিয়ে টেনশন করে লাভ নাই, যেহেতু আমাদের একটা কোয়েশ্চেন সলভ কমপ্লিট। তো আমরা লিখতে এটা কমপ্লিট, তাই জানো তোমরা তো তোমাদেরকে ভাইয়া টাইপ আকারে পড়াচ্ছি, টাইপ আকার। হয়তো বা তোমরা ভাবছো যে ভাইয়া টাইপগুলো কি, এই যে এগুলাই হচ্ছে টাইপ। তোমরা দেখো এখানে সেম টাইপের কোনো ম্যাথ নেই, কিন্তু তোমরা এক্সাম্পলে পেয়ে যাবে সেম টাইপের ম্যাথ, অর্থাৎ ক্লাসের মধ্যে তোমাদেরকে সেম টাইপের ম্যাথ ভাইয়া নিজে করে দেবো। সো ভাইয়া দেখো তোমার দ্বিতীয় কনসেপ্টে কি বলছে। দ্বিতীয় কনসেপ্টে যদি তুমি খেয়াল করো, তোমাকে বলছে দুটি সংখ্যার বর্গরূপে, দুটি সংখ্যার বর্গরূপে। তো বর্গরূপ মানে কি? তো তুমি যদি ধরো এক্স একটা সংখ্যা, এক্সের বর্গরূপ মানে কি? এক্সের উপর স্কোয়ার। অ্যান্ড দেন তুমি যদি ধরো 5 একটা সংখ্যা, 5-এর বর্গরূপ মানে কি? 5-এর উপর স্কোয়ার সমান 25। বর্গরূপ তো চিনতে পারছো? তো বর্গরূপ তো অনেকে চিনো, আবার অনেকে হয়তো বা চিনো না, কিন্তু ভাই চিন্তার কোনো কারণ নেই, চিনে দিলাম। তো তোমরা যদি দেখো এটা হচ্ছে একটা বর্গরূপ। 5কে স্কোয়ার করা মানে 5-এর বর্গরূপ, বুঝতে পারছি? 5 স্কোয়ার মানে কি? স্কোয়ার অর্থ কি? বর্গ। তো বর্গরূপ মানে কি? 5 স্কোয়ার = 25। তো বর্গরূপে মানে কি? এতটুকু। তো যেহেতু সংখ্যা আকারে, তো সংখ্যা আকারে মানে কি? এই অংশটা থেকে তুমি ভাঙিয়া রোট দিয়ে তুমি এখানে আনবা। রোট মানেই হচ্ছে স্কোয়ার, স্কোয়ারের বিপরীত হচ্ছে রোট, এবং রোটের বিপরীত হচ্ছে স্কোয়ার।
তো ওইটাকে রুট দিয়ে স্কোয়ার আনবে, বা নিজে পারলে তো ভালোই, কোনো কথাই হয় না ভাইয়া তোমাদের সাথে। তো ভাইয়া আমরা যদি একটা ম্যাথ দিয়েই সলভ করাতে যাই, দুইটি সংখ্যার বর্গমূল, আমরা এমন একটা সংখ্যা নেই, তোমার প্রশ্নে দেওয়া থাকবে এমন একটা সংখ্যা দেওয়া থাকবে যে সংখ্যাটাকে যোগ করলে, মানে দুইটা সংখ্যার যোগ ফল আকার দিতে পারে, দুইটা সংখ্যার দুইটা বর্গ সংখ্যার বললে ভুল হবে, দুটি বর্গ সংখ্যার যোগফল আকারেও দিতে পারে, আবার দুটি বর্গ সংখ্যার অন্তররূপটা মানে কি ভাইয়া, এটা হয়তো আজকে তোমাদের প্রশ্নে নাই, কিন্তু তারপর আমি দেখিয়ে দিব। অন্তররূপ মানে হচ্ছে ভাইয়া বিয়োগফল, মানে বিয়োগফল আকারের প্রকাশটি হচ্ছে তোমার অন্তররূপে প্রকাশ। তো দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপ অর্থাৎ যোগফল আকারে যদি আমি প্রকাশ করতে চাই তোমাদেরকে এই জায়গাটায়, যে বর্গের সমষ্টিরূপ তোমরা জাস্ট এই অংশ খেয়াল করো। দুইটি সংখ্যার, এবং তোমাদের এক্সাম তিনটি সংখ্যাও থাকে, প্রায় সময় থাকে না, বেশিরভাগ সময় দুইটি সংখ্যা থাকে, তিনটি সংখ্যাটাও দেখাবো পরবর্তীতে। তো আমরা এমন একটা সংখ্যা নিই ভাইয়া, ধরো 26 নেই, 26 নিতে পারি না ভাইয়া? 26 যদি নিই আমরা, 26 সমান কি লিখতে পারি? তোমরা ভাইয়া অনেকেই হয়তো বর্গ সংখ্যাগুলা শিখো নাই রাইট? 1 থেকে 10-এর বর্গ সংখ্যাগুলো তোমরা শিখে নিবা, এতে করে তোমাদের পরীক্ষা দ্রুত আনসার করতে পারবা। কারণ তোমার এই 26টা দেখে অনেকে হতভম্ব হয়ে পড়তে পারো, কীভাবে লিখবো। সো প্রথমে তোমরা সবচেয়ে ছোট একটা বর্গ সংখ্যা নিবা, এটা রাফে নিবা। ধরো আমি যদি রাফে নিই, রাফে যদি নিই, সবচেয়ে ছোট বর্গ সংখ্যা কি? 1 না? অবশ্যই 1 সবচেয়ে ছোট বর্গ সংখ্যা। তো আমরা যদি 26 নিই, 1 যদি নেই, তো 1 নিলে তুমি জাস্ট এটা বিয়োগ করো। 1 নিলে এখানে কত থাকে? 1 নিলে 25 থাকে না? তো যোগ 25 দিলে 26 হয় না? অবশ্যই 26 হয়। তো তুমি দেখো তো এটা তোমার সমান না, কি বলে, বর্গ করা যায় না। 1কে যদি দেই স্কোয়ার, 1 স্কোয়ার যোগ 25কে আমরা লিখতে পারি না 5 স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার লিখতে পারি অবশ্যই। তো এটা আসলো না, যে 26-এর বর্গরূপে প্রকাশটা আসলো না। তো ভাইয়া জাস্ট রাফে এতটুকু দেখানোর কথা, কিন্তু ভাই সম্পূর্ণটা দেখা দিলাম, সমস্যা নেই, অঙ্ক আমরা করবো এটা। তো ভাই দেখালাম কি, তুমি সবচেয়ে ছোট বর্গ সংখ্যাটা নিয়ে বিয়োগ করে দেখবা যেই সংখ্যাটা আসে ওই সংখ্যাটা বর্গ সংখ্যা কিনা। যদি তুমি এতটুকু করতে পারো, যে অতটুকু করতে পারো, তোমার ম্যাথটা সলভ করা একদম ইজি হয়ে যাবে। অ্যান্ড আমি ভাইয়া যে বললাম কিছুক্ষণ আগে, কেন বললাম যে 1 থেকে 10-এর মধ্যে বর্গ সংখ্যাগুলো শিখে নিবা, কারণ এগুলো তোমার পরীক্ষায় খুব দ্রুত আনসার করতে সাহায্য করবে। তুমি এখানে 25 দেখা ক্যালকুলেটার খুঁজবা রুট করার জন্য, কেন ভাই, দরকার কি? তুমি পারো না 25-এর রুট, তুমি যদি শিখো 5-এর বর্গ সংখ্যা 25, তো তোমার আর ক্যালকুলেটার প্রয়োজন হয়। অ্যান্ড ইভেন তুমি সবচেয়ে দ্রুত আনসার করতে পারো পরীক্ষার মধ্যে। এটা ভাই বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। তো ভাই এখানে যদি আমরা লিখি, ওইখানে রাফে যেভাবে করলাম, 1-এর পর কি থাকে? 25 থাকে না? জাস্ট এটা নিবা, সংখ্যাটা নেওয়ার পর যদি তোমার কাছে কঠিন মনে হয়, তুমি এই সংখ্যাটাকে এই সংখ্যা থেকে বিয়োগ করে দিবা, বুঝছো? তো বিয়োগ করে দেওয়ার পর কত থাকে? 25 থাকে না? তো 25 থাকলে এই 25-এ 1-রে দাও বর্গ করাই যায়। 1-এর বর্গ তুমি 1-এর উপর যত পাওয়ারই দাও 1-এর উত্তর 1ই আসবে। 1-এর উপর এখন ভাই বলবা 0-র পাওয়ার তোমরা হয়তো শিখো না এখনো, যদি শিখে থাকো তাহলে তো ভালোই, যদি তুমি এই প্রশ্ন করে থাকো তাহলে আমি বলবো বোকা তুমি। কারণ 0-র পাওয়ার এটা আমরা শুরু থেকেই শিখে আসছি, 0 মানে 1, 1 মানে 1, 0 মানে 1, এবং 1000, 1 কোটি, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন টু দি পাওয়ার 0 দিলেও উত্তর আসবে 1। সো তুমি কীভাবে চিন্তা করো যে 1-এর উপর 0 দিলে তোমার 1 আসবে না? উত্তর 1ই আসবে। সো তাই 1-এর উপর তুমি যেই পাওয়ারই দাও 1 থাকবে। তুমি 1-রে 1000 বার গুণ করো, তোমার উত্তর কিন্তু 1ই আসবে। সো 1-এর স্কোয়ার নিঃসন্দেহে আমরা লিখতে পারি। তো 25-এ ভাইয়া 25-এ কিন্তু 5 স্কোয়ার লেখা যায়, ওইখানে আমরা রাফে করছি। তো 5 স্কোয়ার, তো উত্তর আসলো না। তো এইখানে আবার কিছু শ্রেণী আছে পাকনামি করবে, বেশি পাকনামি ছাড়া তারা থাকবে না, বলবে কি ভাইয়া এখানে তো স্কোয়ার মিলছে, তো 5-এ আর 1-এ যোগ করে দিই 6 স্কোয়ার। তো ভাইয়া তোমার উত্তরটা কিন্তু মাঠে মারা খাবা তোমরা, নিঃসন্দেহে মাঠে মারা খাবা। কারণ তোমার কিন্তু এখানে বলে নাই পাকনামি করতে, তো তোমার বলছে দুইটা সংখ্যা সমষ্টিরূপে প্রকাশ করতে, সমষ্টিরূপে প্রকাশ করো। এবং তোমার টিচার কিন্তু তোমার এটা বলে নাই যে কি বলে পাওয়ার মিললে বেসগুলা যোগ করে দেওয়া যায়, কিন্তু বেস মিললে পাওয়ারগুলো যোগ করা যায় না, গুণ না থাকলে। বেস যদি দুইটা গুণাকারে থাকে তবে পাওয়ারগুলো যোগ করা দেওয়া যায়। কিন্তু তোমার তো এখানে বলছে যে দুইটা সংখ্যার বর্গের সমষ্টিরূপ থাকলেই এই যে যোগটা থাকতে হবে, তোমার এই যে যোগ চিহ্নটা থাকতে হবে, না হলে ভাইয়া তোমার আনসার গ্রহণযোগ্য করা হবে না, পরীক্ষায় তোমার মার্ক হবে 0।
বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি না? অবশ্যই বুঝতে পারছি। তো আমরা এবার অন্তরূপটা কি শিখি। তবে অন্তরূপ যদি তোমাদেরকে বোঝাতে চাই, অন্তরূপ মানে হচ্ছে বিয়োগফল আকারে প্রকাশ। তো আমাদের এই কনসেপ্টটা আসলে ক্লিয়ার। যদি কেউ সমস্যা থেকে থাকে তাহলে বলবা, জানাবা, কমেন্টে জানাবা। কমেন্ট তোমাদের জন্য অলওয়েজ খোলা, কমেন্ট বক্স। তো ভাইয়া অন্তরূপে যদি প্রকাশ করি, সমষ্টিরূপ দিছে, আমরা পাশাপাশি অন্তরূপটাও শিখে রাখবো, কারণ ম্যাথে কোনো অংশই বাদ দেওয়া যাবে না, অন্তরূপে আসতে পারে পরীক্ষায়। তবে অন্তরূপের জন্য আমরা নেই কী নেব, তো 26 যেহেতু নিচে আগে, তো এবার আমরা 24 নিতে পারি, বা আমরা কি নিতে পারি, তারাও এই মুহূর্তে মনে পড়ছে না, তারপর তারাও মনে করছি। সো আমরা যদি 17 নিই, 17 একটা ইউনিক লেভেলের সংখ্যা, এগুলো সচরাচর পরীক্ষা আসে না। সো 17 নেই। তো 17কে দুইটা সংখ্যার অন্তরূপে প্রকাশ করি। সো 17কে যদি আমরা দুইটা সংখ্যার অন্তরূপে প্রকাশ করি তাহলে কি আসবে উত্তর? আমরা এটাকে বিয়োগ করব দুটো বর্গ সংখ্যা। তো প্রথম বর্গ সংখ্যা কি? প্রথম বর্গ সংখ্যা কি? 2 না, সরি 1। তো বর্গ সংখ্যা 1 না, তো 1-এর পর কি? 4 বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা বলছি, বর্গের বর্গমূল বলি নাই, বর্গ সংখ্যা, খেয়াল রাখবা। বর্গ সংখ্যা একটা, বর্গ রূপ আরেকটা। এক্ষেত্রে তোমাকে কেয়ারফুল থাকতে হবে যে তোমার প্রশ্নে বর্গ সংখ্যা বলছে না বর্গ রূপে বলছে। বুঝতে পারছি? সরি, বর্গমূলে বলছে। বর্গমূল হচ্ছে অর্থাৎ 25-এর বর্গমূল কত? 5। রোট ওভার যেটাকে বলি, রোট মানে কি? মূল। রোট ওভার হচ্ছে বর্গমূল। বুঝতে পারছি ভাইয়া? সো খেয়াল করে প্রশ্ন উত্তর দিবা, কখনো অটোমেটিক্যালি প্রশ্ন উত্তর দিতে যাবা না। অবশ্যই বুঝতে পারছি। তো সো আমরা যদি এটাকে দুটো বর্গমূল নেই, দুটো বর্গ সংখ্যা নেই, কি নিতে পারি? 17 যদি নেই, 2 দুগুণে 4 নিতে পারি না? দাঁড়াবো, মিস্টেক, ভেবে নিই একটু। আমরা যদি নেই 17 থেকে বড় একটা বর্গ সংখ্যা নিতে হবে। প্রথমেই আমরা একটা 17 থেকে বড় একটা বর্গ সংখ্যা চিন্তা করব। 17 থেকে বড় বর্গ সংখ্যা কি? 25 না? তো 25-এর থেকে কত বিয়োগ দিলে তোমার 17 থাকে? 25-এর থেকে কত বিয়োগ দিলে তোমার 17 থাকে? 25-এর থেকে কত? 8 বিয়োগ দিলে যদি 17 থাকে, এটার বর্গের অন্তরূপে প্রকাশ আসবে না। আসবে বলতে কি একটু ঝামেলা হবে। সো ঝামেলা কর অঙ্কগুলা তারপর ভাই দেখি, কাটবো না, দেখি যেটার অন্তরূপ আসবে না সেটা তোমার পরীক্ষাতে আসবে না। সো ভাই একটু দেখি, চার চারে কত? 16। তো আসে, অবশ্যই আসে। সরি, মিস্টেক হয়েছিল। হ্যাঁ সরি ভাইয়া, তাও হয় না। 17-র বর্গরূপ হয় না, সাধারণত হয় না। বুঝতে পারছি? 17 বর্গরূপ তোমার পরীক্ষায় আসবে না। হয় না বললে ভুল হবে, তোমার পরীক্ষায় আসবে না। তো আমরা 17 থেকে বলো, ধরো আমরা 25, তখন আমরা 26 করছি, আমরা 24 করি। তো 24-এ যদি আমরা বর্গ করি আগের নিয়মে, তো তোমরা আবার বলবা যে ভাই 24 তো আগে করাইলেন। করাইছি না? অবশ্যই করাইছি কি না? অবশ্যই করাইছি। তোমরা বলবা যে ভাই সেম টাইপের ম্যাথ কেন করাচ্ছে? তো ভাই আমরা একটু ইউনিক টাইপের ম্যাথগুলোই করি। তো যেহেতু ভাইয়া এই প্রশ্নগুলো নিজে থেকে ভাইবা করাবে বলে ক্লাসে আনছি তোমাদেরকে। সো ভাইয়া একটু সময় নিতে হবে। কী হয়, আমরা কত নিতে পারি? 40 নিতে পারি। সবাই 40 নিই। কেউ আবার এটাকে 80 মনে করবা না, 80 মনে করবা না, এটা 40-এর থেকে বড়। ভাই বারবার জাস্ট আমি একটা জিনিসের চিন্তা করতেছি ভাইয়া, কি জানো? জাস্ট শুধু সমষ্টিরূপে চিন্তা করতেছি। তো ভাইয়া যদি আমরা নিই 5 5 25, 5-এর স্কোয়ার দেওয়ার কোনো অঙ্ক করাবো না এখন আপাতত।
আমরা 15 নিতে পারি। 15 এই ম্যাথটা অনেক সময় আসে পরীক্ষায়, এটা মাথায় ছিল না? তো 15 এই ম্যাথটা অনেক সময় আসে পরীক্ষায়। সবাই এখানে কি 15, তো 15 আমরা লিখতে পারি না, কত লিখতে পারি 15 4 স্কোয়ার অর্থাৎ 16 বিয়োগ 1 সমান 4 স্কোয়ার বিয়োগ স্কোয়ার দেওয়ার ক্ষেত্রে বাইরে হয়তো বি কেয়ারফুল না, তোমরা বি কেয়ারফুল স্কোয়ার দিবা, স্কোয়ার অনেকে এভাবে দাও। সো তোমরা উত্তরটা সারও এভাবেই দিবে উত্তরের সাথে। সো স্কোয়ারটা সুন্দর মতো উপরে দিবা, বিয়োগ এক্স স্কোয়ার, উত্তর কিন্তু এইটাই আসবে। তো এই 4 স্কোয়ার করলে 16 হয়, 1 স্কোয়ার করলে 1 হয়। এবার তোমাদেরকে আরেকটা সমস্যার সমাধান করে শিখাই, সেটা হচ্ছে কি, আর একটু চিন্তা করিনি, বলো একটু ডিফিকাল্ট যে যাই, তারা ওয়েট, ষাট করাই, 60 সমান আমরা 8 স্কোয়ার অর্থাৎ 60কে যদি আমরা লিখি কত, 64, তো 64 বিয়োগ 4 লিখতে পারি না ভাই, 64 বিয়োগ 4 40 যাই কেন আমরা, 64 বিয়োগ 4 লিখলে কিন্তু আনসার সেমই আসে, উত্তরগুলো কিন্তু সেম আসছে ভাইয়া। 64 বিয়োগ 4 60 আসে, 60 আসে, আবার উত্তর কিন্তু তোমার 60-এর থেকেই বের করতে বলছে, তো 60 কিন্তু আসে। তো এটা যদি আবার আমরা সমষ্টি রূপে প্রকাশ করি, যদি এটা আমরা বর্গরূপে নিই, 64 কিসের বর্গরূপ, বর্গমূল, বলো সবাই বলো, 64 কিসের বর্গমূল, 64 হচ্ছে 8-এর বর্গমূল অর্থাৎ 8-এর বর্গমূল, অ্যান্ড 4 কিসের বর্গমূল, 4 কিসের বর্গমূল, আমরা সবাই পারি না? অবশ্যই পারি তো, না পারলে শিখানো, না পারলে লজ্জার কিছু নেই, লজ্জা পাইলে কিছুই শিখতে পারবো না। সো 4কে আমরা 2 এর বর্গরূপ দিই, তো কত আসলো, 8 64 বিয়োগ 2 দুগুণে 4 আসে না, তো দুটা বর্গরূপে প্রকাশ হয়ে গেল, বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। অ্যান্ড আমরা এই অন্তরূপে প্রকাশের নিয়মটাও শিখে ফেললাম, অন্তরূপের প্রকাশেরও নিয়মটা শিখে ফেললাম। সো আমাদেরকে কি এই অন্তরূপের অন্তররূপে বলুক আর বর্গের সমষ্টি রূপে বলুক, কে আটকাতে পারবে? পারবে না। সো নেক্সটে যদি যাই, কি বলছে, আমাদের কি বলছে, এই যে দেখো বীজগাণিতিক রাশি, যেটা তোমার প্যাটার্নের মোস্ট ইম্পর্টেন্ট, বীজগাণিতিক রাশি নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট, এটা তুমি প্রায় সময় দেখবা। এই বীজগাণিতিক রাশি নির্ণয়ের এই চেহারাটা, এই যে বীজগাণিতিক রাশি নির্ণয়, বুঝাই, এই বীজগাণিতিক রাশি নির্ণয়ের চেহারাটা তুমি প্রায় সময় প্রশ্নে দেখতে পাবা। অ্যান্ড এটা হোক সিকিউ হোক এফকিউ, তুমি প্রায় সময় দেখতে পাবা। এফকিউতে দেয় কিনা জানি না, বাট সিকিউতে তোমার মাস্ট বি প্যাটার্নের খতে থাকে বীজগাণিতিক রাশি নির্ণয়। আর খতে যদি নাও পাও, কোনো চিন্তা করবা না, গতে তোমার জন্য রেডি, বলে দিবে সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে দিয়ে দেবে 1 2 3 4 4-5টা পদ দিবে, 4-5টা পদ থেকে বলবে যে 150টা পদের, 50টা পদের, 60টা পদের, তো তখন কি তুমি একটা একটা করে বের করবা? তখন সমষ্টির জন্য অবশ্যই তোমাকে আবার এই বীজগাণিতিক রাশি নির্ণয় করে দেখাতে হবে। সো আসো এই ম্যাথটা আমরা সলভ করে নিই। তো আমরা প্রথমেই লিখবো প্যাটার্নটি, যেহেতু এখানে বলছে প্যাটার্নটি লিখি। সো প্যাটার্নটি কি, প্যাটার্নটি হচ্ছে 38 40 42 44 অ্যান্ড 46। আজকে আমরা ইজিগুলো সলভ করি, ইজিগুলো সলভ করতে করতে আমরা এক সময় হার্ডে ঢুকে যাব, ডিপে ঢুকে যাব। অ্যান্ড এতটা ডিপে যাব যে আমরা প্রথম ইজিগুলো সলভ করতে করতে যাব, এক সময় আমরা সিকিউ সলভ করা শুরু করে দেবো। সিকিউ সলভে গিয়ে এত ডিপে যাব, আমরা এতটা ডিপে যাব যে তোমার এই প্যাটার্নের কোনো কিছু বাকি থাকবে না পড়ানো এই মেক টপার স্টাডির ক্লাসে। একটা সময় পেয়ে যাবা, একটা সময় রিয়েলাইজ করবা নিজেরে যে এই ক্লাসগুলো করলে আমার বৃত্তি সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যেত। অ্যান্ড আমরা আমাদের ধারণা মোতাবেক এমনভাবে চেষ্টা করবো ক্লাসগুলো দেওয়ার যেন তোমার হাফ ইয়ারলিতে
80% সিলেবাস এখান থেকেই পড়ে, আমাদের ধারণা থেকে। সো সবার মিলবে এমন কোনো কথা নেই, কিছু ক্ষেত্রে মিলে কিছু ক্ষেত্রে মিলে না, এটাই অনলাইন স্টাডি। ই লার্নিংয়ে তুমি কখনোই তোমার অ্যাকুরেট সেবা পাবে না তোমার প্রাইভেট টিউটরের মতো। সো তাই ই লার্নিংটা এখনও পিছিয়ে আছে, কিন্তু তোমার যেহেতু সামনে স্কলারশিপ এক্সাম, তাই তোমার বিস্তারিত ভালোভাবে প্রিপারেশন নেওয়া দরকার। সো আমরা প্যাটার্নে কী দিছে, এই যে প্যাটার্নটা লিখবা, যে প্যাটার্নটা যদি লিখি আমরা কমা দিবা না এখানে 38, দেন নেক্সট হচ্ছে 40, 42, 44, 46। অ্যান্ড দেখো একটা জিনিস খেয়াল করো এখানে, যেটা হচ্ছে মোস্ট টপিক, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমার এখানে একটু খেয়াল করো তো 3 ডট দিছে, 3 ডট দিছে না ভাইয়া? 3 ডট কিন্তু দিছে এখানে। তুমি কি আদৌ একবারও প্যাটার্ন যে এতগুলা ম্যাথ সলভ করলা, এতগুলা যেহেতু 4 মাস শেষ এবং বইয়ের ফার্স্ট চ্যাপ্টার তোমরা অনেকেই হয়তো বা এর উপর ভাজা করে ফেলছো, আদৌ কি তোমরা সবাই হয়তো বা অনেকে দিছো, আদৌ কি তোমরা এই ডটগুলা কখনো এই প্যাটার্নের পরবর্তীতে দাও? একটু ভেবে দেখো তো। তুমি এই যে ডটগুলার কারণে জানো তোমার টিচার না কাটুক, বৃত্তির টিচার, কারণ তারা থাকে অভিজ্ঞ দক্ষ, তারা কিন্তু মার্ক কেটে দিবে। সো এই ডটগুলা খেয়াল করো, এই ডটগুলা যেন দাও, ডটগুলা, কারণ তোমার এই প্যাটার্ন বলছে, এটা প্যাটার্ন, সংখ্যাটা আজীবন চলমান থাকবে এই প্যাটার্নের উপর দিয়ে, ভবিষ্যতে এই সংখ্যাগুলো বাড়তে থাকবে প্যাটার্নটা মেনে। সো ভাই এই ডটগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই ডটগুলো তোমাকে দিতেই হবে, কোনো বিকল্প নেই। অ্যান্ড পার্থক্যটা যদি তুমি খেয়াল করো, এখানে কত 2, এখানে কত 2, অ্যান্ড এখানেও 2, এখানেও 2, অ্যান্ড সেমভাবে কিন্তু বাড়তে থাকবে, সেমভাবে বৃদ্ধি পাবে। তো এখানে আমরা কী বাদ করছি, এটা পার্থক্য না? তো আমরা এখানে লিখি পার্থক্য, এটা হচ্ছে এই পার্থক্যটা। তবে নেক্সট লাইনে আমরা কি লিখব, প্রতি ক্ষেত্রে পার্থক্য, প্রতি ক্ষেত্রে পার্থক্য। প্রতি ক্ষেত্রে পার্থক্য ভাই কি বলছে? প্রতি ক্ষেত্রে পার্থক্য আমরা 2 করে বৃদ্ধি পাচ্ছে না? এই যে দেখো তো, খেয়াল করো তো, এই যে এখান থেকে এখানে, এই যে এই জায়গার ডিস্টেন্স এটা না, এই দুইটা, এই যে এই দুইটাও সরি, তো এই যে এই দুইটার মধ্যে এটা ডিস্টেন্স না? তবে আমরা প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পাইছি? সেম না প্রতি ক্ষেত্রে পার্থক্য? তাই প্রতি ক্ষেত্রে, কিন্তু পার্থক্য কিন্তু আসলে শুধু পার্থক্য বললে কিন্তু প্রতি ক্ষেত্রে বোঝাচ্ছি না, তো পার্থক্য কি প্রতি ক্ষেত্রে 2। এই ক্ষেত্রে আবার অনেকে পাকনামি করে লেখো না পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমরা কি হবে জানো, এই পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে এটা আবার আরেকটা ম্যাথে পাবা, যখন তোমার সংখ্যাগুলা যেমন এই পার্থক্যগুলোর ভিতরেই 2 করে ডিস্টেন্স থাকবে, যেমন 2 থেকে 4 হয়ে যাবে, 4 থেকে 6 হয়ে যাবে, তখন হয়ে যাবে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে কেয়ারফুল থাকবে, বি কেয়ারফুল। অ্যান্ড এই লাইনটা হচ্ছে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যেটা তোমরা বেশিরভাগ স্কুলে দেওয়া হয় না, তাই এটা একটু কালার ভিন্ন করে দিচ্ছি। প্রতি ক্ষেত্রে পার্থক্যের সাথে তুলনা করে পাই। এই লাইনটা তোমার স্কুলে বা তোমার প্রাইভেট টিউটর অনেক সময় দেয় না, 80% টিচারই এই লাইনটা ইউজ করে না, বাট তুমি কিন্তু এই প্যাটার্নটা এই পার্থক্যের সাথে তুলনা করেই বের করবে। তো ভাইয়া আমাদের এখন হয়তো তোমরা আমাকে দেখতে পাবে না, একটু আমি নিচে যাব, নিচ থেকে লিখতে সুবিধা হয়, সো আমরা নিচ থেকেই লিখি। দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য, তো আমি বলছি এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য, তো ভাইয়া প্রতি ক্ষেত্রে পার্থক্য কত 2, তো আমরা জাস্ট প্রথম পদটা লিখি, প্রথম পদ কত 38, একমত, তোমার এত বড় পদ দিবে না, তারপর ভাইয়া করছি যেহেতু ওই দেখাই 38 বিসিএন থেকে আসতে বলছে, হ্যাঁ 38, তো 38কে এমনভাবে পার্থক্যের সাথে তুলনা করতে হবে যেন
প্রথম পদের সাথে 2 গুণ বিয়োগ করলে 38 হয়। কত কীভাবে করা যায় বলো তো, কীভাবে করা যায় বলো? অবশ্যই কীভাবে করা যায়, আমরা যদি লিখি এখানে 2 যোগ 36 হয় না 38। এত বড় পদ তোমাকে দিবে না, বারবার বলছি, কিন্তু ভাইয়া নিচে যেহেতু করছি, তো 2 যোগ 36 সমান 38 হয় না? তো 2 গুণ 1 যোগ কত 36, আমাকে তোয়া মনে করবা তোমরা তো ভাইয়া বড্ড চালাক, সো বি কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ গে ওয়েট, রাইটভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা। তো তুমি দেখো তোমার এই 2 ইন্টু 1ও কিন্তু আমরা লিখতে পারি। তোমাকে যদি একটু রাফ করে দেখাই, এই যে 38কে আমরা এর আগের ক্লাসে দিয়েছিলাম যে 38কে আমরা কিন্তু ভেঙেও লিখতে পারি, যেমন 2 যোগ 36, যেহেতু আমাদের অঙ্কের কাছে কাজে দিচ্ছে তাই আমরা 2 যোগ 36 দিয়ে তোমাদের ভেঙে দেখাই। এই 2 যোগ 36 আর 38 কিন্তু সেম, এই 2 যোগ 36 আর 38 কিন্তু সেম। তো এক্ষেত্রে আবার 2, এই যে এই দুইটাকে যদি আমরা ভাঙি, 2 গুণ 1ও কিন্তু 2 আর 2 কিন্তু 2, সো 2 গুণ 1ও লিখতে পারি এবং 2 গুণ 2। এই একটা আমরা কেন লিখবো এটা পরবর্তী তোমরা বুঝবে। তো সো নেক্সটে যদি আমরা দ্বিতীয় পদ জানি, দ্বিতীয় পদে কি বলছে তোমার 40, 40 দিছে না? 40 দিয়ে লিখতে পারো না? তোমার কি লিখতে পারো? 4 যোগ 36। সবাই এই একটা কিন্তু আমরা নিছি এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য, সম্পর্কটাকে একই চেহারার মধ্যে রাখার জন্য, এই একটাকে কিন্তু আমরা এই সম্পর্কটাকে একই চেহারার মধ্যে রাখার জন্য নিছি। তো এই দুইটাকে 2 গুণ 2 যোগ 36 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। সবাই দেখো এই সম্পূর্ণটার ক্ষেত্রে তোমাকে দেখাই, এই যে এই সম্পূর্ণটা অ্যান্ড এই সম্পূর্ণটা রাশিতে জাস্ট পার্থক্য হচ্ছে একটা অংশে, জাস্ট তোমার পার্থক্য জাস্ট তোমরা দেখবে একটা অংশে, এই যে এই একের ক্ষেত্রে এই যে 1 2। কিন্তু ভাই এই পার্থক্য দিয়ে ভয় পাওয়ার কোনো টেনশন নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, এই 2 কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই 2 এর সাথে, এ তোমার প্রথম পদ, একের সাথে কিন্তু তোমার প্রথম পদ যেহেতু তাই 1 এবং দ্বিতীয় পদ 2। তো ভাই তোমার কাছে ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে ইজিলি, তুমি জাস্ট এই অংশটা বের করতে পারলে তোমার ম্যাথটা 80% সলভ হয়ে গেছে ধরে নিবা। 80% ম্যাথ তোমার এখানে সলভ শেষ, আর কোনো টেনশনের কারণ নাই। তো ভাইয়া এখানে তুমি দেখো তোমার প্রত্যেকটা পদের সাথে কিন্তু তোমার একটা রিলেশন চলে আসছে, প্রত্যেকটা পদের সঙ্গে তোমার রিলেশন চলে আসছে। সো ওপরের অংশটা তোমরা তুলে নিবা বিজু পজ করে আগেই। সো এই জায়গাটা মুছে নিই। সো ভাই তৃতীয় পদটা আমরা দেখাই, যদি একটু তৃতীয় পদটা যদি আমরা দেখাই তাহলে আরও একটু সহজ হয়ে যাবে। তৃতীয় পদ সমান কত নিছি আমরা? তৃতীয় পদরা এখানে আমরা 42 নিয়েছিলাম না? তো 42 যদি নেই, তো 42কে সমান চিহ্ন দিলে কি হয়? আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে 2 করে পার্থক্য বাড়ছিল, তো আমরা যোগ 36 রাখতে হবে অ্যান্ড 2টাকে আমরা 2 থেকে রাখতে হবে। অ্যান্ড এটা আমাদের জন্য আরও ইজি হয়ে যায় যে আমরা জাস্ট এখানে 2 জায়গায় 3 লাগাই দেবো, 2 জায়গায় 3 বসাইলেই আমাদের জন্য ম্যাথটা সলভ করা ইজি দেবো। তো 2 জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে 3 দোকানে 6, 6 যোগ 36, 6 যোগ 36 কিন্তু 42ই আসছে। সো ভাইয়া দেন আমরা লিখতে পারি না 2 গুণ 3 যোগ 36 ইকুয়াল 42 আসছে না? তো হ্যাঁ সেমভাবে আমরা জানি যখন আমরা একটা রিলেশনের মধ্যে চলে আসি, মানে একটা সম্পর্ক যখন আমরা খুঁজে পাই, তখন ওইখানে আমরা কোনো একটা রাশি বসাইলে পরবর্তী কোনো একটা রাশি না, কোনো একটা চলক বসাইলে ওই চলকের পরিবর্তে যেই মানটাই দিব পরবর্তী মান ওই চলকের পরিবর্তে বসানো মানের অর্থাৎ ওই পদের উত্তর চলে আসবে। তবে এখানে যেহেতু আমরা পদসংখ্যা অর্থাৎ মানে পদসংখ্যার সাথে এই যে এই পদসংখ্যাটা আর এই জায়গাটা মিলছে না, আর পূর্বেও কিন্তু তোমাদেরকে দেখাই আসছে যে ওইগুলো মিলছিল, তবে আমরা এখানে লিখতে পারি না, সরি মিস্টেক, তোমরা একটু বুঝিয়ে নিবা লেখাগুলো। কতম পদ সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পদের সময় জাস্ট সংখ্যাগুলো পদসংখ্যাটা চেঞ্জ হচ্ছে, পদের সময় জাস্ট পদসংখ্যাটা চেঞ্জ হচ্ছে, অন্য কোনো কিছুই কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে না। তো আমরা পদের সময় জাস্ট পদসংখ্যাটা চেঞ্জ করে দিই। তো 2 গুণ 3 জায়গায় ক বসাই যোগ 1 অ্যান্ড তোমরা দেখো 2 ক যোগ 1 অ্যান্ড
আমরা কিন্তু সবাই জানি যে ভাইয়া কোনো সংখ্যার সাথে যখন কোনো চলক বা কোনো সংখ্যার সাথে যখন সংখ্যা গুণাকার থাকে তখন আমরা এটাকে এভাবে লিখি না, 2 গুণ 2, বা এখানে এভাবে অনেকে দশমিকও বুঝো, কিন্তু আবার 2 মানে 2 2 গুণ 2। আবার এক্ষেত্রে বেশিরভাগ সময় গুণকে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, কারণ সংখ্যার ক্ষেত্রে এটা দশমিক প্রকাশ করে ফেলে। সো এবার কিন্তু যদি তুমি এক্স গুণ এক্স দাও মানে কি এক্স, এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, মানে দুইটা এক্স গুণ আকারে আছে। অ্যান্ড এই চলকের ক্ষেত্রে আবার একটা পার্থক্য আছে, এই গুণ দিলে আবার অনেক সময় এক্স মনে করে এটা কি, স্যাররা আবার কিছু কিছু সময় প্যাচ ধরে বেশি, স্যারকে তো তুমি চিনবে আর কিছু বলার আছে, গোপনে বললাম এটা। সো তাই এটার ক্ষেত্রে তোমরা সংখ্যার ক্ষেত্রে গুণ চিহ্ন ব্যবহার করবে, অ্যান্ড চলকের ক্ষেত্রে তোমরা ডট চিহ্ন ব্যবহার করার চেষ্টা করবা। আবার অনেকে কি করে এই এক্সটাকে এভাবে প্রকাশ করে, তো তুমি বলো এইখানে তুমি কি প্রকাশ করছো? তুমি যে এখানে গুণ দিছো, কোনো স্যার কি আদৌ বুঝবে না। অ্যান্ড স্যাররা তোমার বুঝবে কি নাম্বার কোথা থেকে কাটা যায়। সো চলকের ক্ষেত্রে ডট চিহ্ন ব্যবহার করবা, আর চলকের ক্ষেত্রে বেশিরভাগ সময় চিহ্ন ব্যবহার না করাটাই বেটার, কোনো চিহ্নই দিতে হয় না। এক্স গুণ এক্স মানে কি, এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার। তবে এটা হচ্ছে বীজগাণিতিক পদ, তো আমরা কিন্তু বীজগাণিতিক পদ পেয়ে গেলাম। তো আমরা লিখি কিসের, প্যাটার্নটির বীজগাণিতিক পদ। বীজগাণিতিক পদ কি দিছে তোমার ভাইয়া, জাস্ট খেয়াল করো তো, তোমার বীজগাণিতিক পদ কিন্তু এই অংশটাই। যে দেখো বীজগাণিতিক পদ কেন, এই যে ক অর্থাৎ এই চলক, ক কিন্তু একটা অজানা রাশি কিন্তু চলক। অ্যান্ড অজানা রাশি অর্থাৎ চলকের ব্যবহারগুলো কিন্তু আমরা বীজগণিতের ক্ষেত্রেই করে থাকি, তাই এটা হচ্ছে একটা বীজগাণিতিক পদ। অ্যান্ড তোমরা কিন্তু বীজগাণিতিক পদটা পেয়ে গেছো, যেহেতু তোমরা বীজগাণিতিক পদটা পেয়ে গেছো, তো এখানে অবশ্যই বীজগাণিতিক পদ মানে কি, প্যাটার্নটির বীজগাণিতিক পদ মানে হচ্ছে এটা। অ্যান্ড বীজগাণিতিক পদ মানে কি, চলকের পরিবর্তে যেই মান নিব, যেই সংখ্যাই নাও, ওই সংখ্যার অর্থাৎ ওই পদের উত্তর তুমি পেয়ে যাবে। সো এটাই কিন্তু হচ্ছে বীজগাণিতিক পদটা। তো লিখে ফেলো 2 ক যোগ 1। তো ভাইয়া বীজগাণিতিক পদ পেয়ে গেলাম। তো এমনিতে আশা করি কারোর কোনো সমস্যা নেই। সো এটা যদি আমি বলি আবার, তোমার কিন্তু প্রতি ক্ষেত্রে জাস্ট এমনভাবে পার্থক্যটা নির্ণয় করবা, বা এমনভাবে ম্যাথটা সাজাতে হবে তোমাকে শুরু থেকে, যেন জাস্ট পদ সংখ্যা অর্থাৎ যেখানে চলক জাস্ট একটা ইউজ করতে পারবা, একটা চলক ইউজ করবা, অ্যান্ড ওই চলকটার জায়গায় তোমার পদ সংখ্যা জাস্ট ইউজ করলে যাতে ওই পদ সংখ্যার মানটা চলে আসে, ওই পদের মানটা চলে আসে। সো ওইভাবে ম্যাথটা করবা। বুঝতে পারছি ভাইয়া? অবশ্যই বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে বলবা যে ভাইয়া কিছু ক্ষেত্রে উত্তরে ক ইন্টু মানে ব্র্যাকেট দেওয়া, অর্থাৎ ক ব্র্যাকেট ক যোগ 1 আসে, 1 বা 2 যেটাই বলো। এই ক্ষেত্রেও কিন্তু ক দুইবার আসছে, ক মানেই কিন্তু একই চলক, অর্থাৎ ক কিন্তু দুইটা মান আসবে না, ক চলকটার মানই একটা। সো ক চলকের মান একটাই আসবে। সো তাই এক্ষেত্রে কিন্তু তোমার পদ সংখ্যা চেঞ্জের ক্ষেত্রে হয়। তো পদ সংখ্যা ক দুইটাই আসুক, পদ সংখ্যা কিন্তু একটাই দিবা। এই পদ সংখ্যাটা দিলেই তুমি এই ম্যাথটা সলভ হয়ে যাবে। ক যতটাই থাকুক অর্থাৎ চলক একটাই, ক দুইটা থাকলেও চলক একটা। সো এই ম্যাথটা আমাদের ক্লিয়ার। সো এই ম্যাথটা আমাদের ক্লিয়ার না ভাই? এই ম্যাথটা আমাদের ক্লিয়ার। তো তোমার নেক্সটে কি বলছে, নেক্সটে যদি তুমি খেয়াল করো, তোমার বলছে 4 4 5 6 8 11 তালিকার সংখ্যাটি পরবর্তী দুটি সংখ্যায় লেখো। তালিকার সংখ্যাটি, এগুলোর ক্ষেত্রে পার্থক্য নির্ণয় করা লাগে না। পার্থক্য নির্ণয় করা লাগলো ভাইয়া, বীজগাণিতিক পদান নির্ণয় করা লাগে না। তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করো তো, যে দেখো এইখানে কিন্তু কোনো পার্থক্য নাই, আছে নাই, কিন্তু বাট এই যে দুইটা সংখ্যার ক্ষেত্রে পার্থক্য আছে, এগুলোর ক্ষেত্রেও পার্থক্য আছে। কিন্তু তুমি জাস্ট এই জায়গায় আবার দেখো, এই দুইটা সংখ্যার পার্থক্যের ক্ষেত্রে আবার মিল নেই। পার্থক্য মিল আছে, মিল নেই। এই যে দেখো, এই যে তোমার যদি এখানে বসাই আমি মানগুলা, প্যাটার্নটি কত, মনে করবো তোমরা, প্যাটার্নটি কি, প্যাটার্নটি হচ্ছে 4 4 44 বাবা রে স্যার নিয়ে পাবো
4 5 6 8 1 8 11 5 6 8 11 দেখো তো পার্থক্য 0 পার্থক্য 1 কিন্তু আছে পার্থক্য কত 1 এই সংখ্যাটার পার্থক্য কত 2 এই সংখ্যাটার ক্ষেত্রে পার্থক্য কত 3 অর্থাৎ তুমি যদি একটা জিনিস খেয়াল করো ভাইয়া একটা জিনিস যদি তুমি খেয়াল করো তোমার দেখো এই অংশে কিন্তু তোমার পার্থক্য জোড়ার গতি 0 বাট এখানে কিন্তু 1 বাড়ছে না অবশ্যই বাড়ছে সো তুমি দেখো তোমার এই দুইটা পার্থক্য সেম থাকলো ভাইয়া এই দুইটা পার্থক্য কিন্তু সেম নাই অবশ্য সেম থাকার কথা না 5 6 কি ভুলে বসাইলাম 6 মেবি ভুলে বসাইছি 6 হওয়ার কথা না 6 আছে 6 ঠিকই থাকবে কারণ 4 থেকে 5 হয়েছে কি 1 বৃদ্ধি পাওয়াতে না তো এখান থেকে আবার 1 বৃদ্ধি পাইছে এন্ড 2 হচ্ছে এখানে তো তুমি জাস্ট দেখো এখানে পার্থক্য কত 0 এখান থেকে এখানে পার্থক্য কত 1 ভাই মিস্টেকটা ওইখানে না মিস্টেক হয়েছে এইখানে 4 আমি 2 বার বসাই দিয়েছি 4 একবার হবে পার্থক্য কত 0 না পার্থক্যের মধ্যে পার্থক্য কিন্তু 0 অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ দিলে কিন্তু 0 হয় কিন্তু বাট এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে -1 অর্থাৎ মানে কি এখানে আবার পার্থক্য 1 বাড়ছে পার্থক্য 1 বাড়ছে না অবশ্যই বাড়ছে সো প্যাটার্নের পার্থক্য কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় নাই তো পার্থক্যগুলো লিখি পার্থক্যটা লেখার পর দেখো তুমি এবার পার্থক্য লেখো এবার পার্থক্য হচ্ছে কি পার্থক্য এবার লিখতে পারো তুমি প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 করে বাড়ছে সো তোমার এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার নাই পার্থক্য প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে 1 করে বাড়ছে 2 করে না সরি 1 করে বাড়ছে 1 করে বাড়ছে 1 করে বাড়ছে তো পার্থক্য যদি 1 করে বাড়ে তো পরবর্তী পদগুলোর ক্ষেত্রে কিন্তু পার্থক্য 1 করে বাড়বে তোমার এই ক্ষেত্রে তোমার পরবর্তী পদের সাহায্যটা নিতে হবে এই যে লাস্ট পদের সাহায্যে তোমরা পরবর্তী পদগুলো বের করতে হবে এই ক্ষেত্রে তোমার বীজগণিতিক রাশি বের করার প্রয়োজন নেই তোমার কাছে পরবর্তী পদ অর্থাৎ তোমার এখানে কয়টা পদ আছে 1টা 2টা 3টা 4টা 5টা পদ যেহেতু আছে অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম পদের কথা বলছে ষষ্ঠ এবং সপ্তম পদ বের করতে পারলেই কিন্তু আমরা এই ম্যাথের সলভটা হয়ে যাবে এবং এসকিউতে এই টাইপের ম্যাথগুলো এসে থাকে বেশিরভাগ সময় সো ভাই এসকিউতে যে এই টাইপের ম্যাথগুলো এসে থাকে এক্ষেত্রে কি তুমি এসকিউতে কি তুমি বীজগণিতিক পদ বের করবা তো দরকার নেই তো 2 মার্কের জন্য এত কিছু কোনো স্টুডেন্ট করতে চাবে না সো স্যাররা কেন এই টাইপের ম্যাথ দিবে না সো এটা সহজভাবেই করতে হয় 1 করে বৃদ্ধি পাচ্ছে না 1 করে বৃদ্ধি পাচ্ছে সেখানে আমরা বাড়ছে না দিয়ে লিখি বৃদ্ধি পাচ্ছে সুন্দর দেখায় লেখাটা বৃদ্ধি পাচ্ছে এখন ভাইয়া বলো লেখাটা সুন্দর দিয়ে কী করবা গণিতে তো ম্যাথটা হলেই নাম্বার অর্থাৎ অঙ্কটা হলেই নাম্বার সমস্যার সমাধান করতে পারলেই গণিতে মার্ক কিন্তু ভাই তুমি যখন এখানে বৃদ্ধি পাচ্ছে লিখছো তখন তোমার ক্ষেত্রে একটা ম্যাজিক কাজ করবে কি জানো তোমার খাতাটা যেই টিচার দেখবে ওই টিচারের মনে একটা আশঙ্কা আসবে যে স্টুডেন্টটা না আসলে স্টুডেন্টটা ভালো একটা ছাত্র একটা ভালো ছাত্র ভালো ছাত্র অথবা ভালো ছাত্রী না হলে তার এত ভালো ব্রেনটা তো কখনো কাজ করার কথা যে বৃদ্ধি পাবে এমনও বড় আছে স্টুডেন্ট যারা বাড়ছে লিখতে তাদের কি হয় অসুবিধা হয় কী হয় লেগে বেড়েছে লেখে না বাড়ছেও লেখে না 2 করে বাড়তাছে লিখে দেয় না লিখে দেয় তারা হচ্ছে আসলে প্রকৃত গ্রামের লোক কিন্তু তোমার পরীক্ষার খাতায় তো আর স্যার গ্রামের লোক দেখে নাম্বার দিবে না সো তাই তোমার প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পাচ্ছে লেখার সৌন্দর্যটা বজায় রাখো তো তোমার পরবর্তী পদ যেহেতু তোমার এখানে পঞ্চম পদ অবধি আছে পঞ্চম পদ পর্যন্ত আছে সো তুমি ষষ্ঠ এবং সপ্তম পদ বের করবে সো লেখো পরবর্তী 2টি পদ হচ্ছে পরবর্তী 2টি পদ পঞ্চম পদ পঞ্চম ও ষষ্ঠ পদ যথাক্রমে তো এবার লিখি আমরা পঞ্চম পদের মানটা লিখি
পঞ্চম পদ, পঞ্চম পদ সমান কি? পঞ্চম পদ হচ্ছে 11, কারণ ভাই আমরা ওখানে আবার মিস্টেক, পঞ্চম ষষ্ঠ না তো ভাইয়া, ষষ্ঠ সপ্তম, সরি মিস্টেকের জন্য ভাইয়া আসলে প্যাটার্নের অঙ্ক তো প্রায় সময় মিস্টেক হয়, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় মিস্টেক হওয়া যাবে না। একটু মিস্টেকে তোমার 2 নাম্বার, তুমি কিন্তু সেম টাইপের ম্যাথটা জাস্ট ষষ্ঠ এবং সপ্তম পদ দেখছো ভাই, ভাই যেটুকু ভুল করছি জাস্ট ষষ্ঠ এবং সপ্তম পদে, কিন্তু তোমার বাংলা খাতা না যে 2টা শব্দের জন্য 2 নাম্বার কেটে দিবে, না সরি মিস্টেক, 2 নাম্বার 2 নাম্বারে কি আবার 2 নাম্বার কেটে দেবে, 2টা শব্দের জন্য কিছুই করবে না বা আধা নাম্বার কেটে দিতে পারে, এটা বাংলা খাতা না, ম্যাথ খাতা, কোনো কথা হবে না, ডিরেক্ট ক্রস, কারণ ম্যাথে তোমার বাংলা লেখাগুলা জাস্টিফাই করে, পরবর্তী ম্যাথগুলো দেখা দরকার কীভাবে ওইগুলা, কিন্তু পরীক্ষার নাম্বারের জন্য ম্যাথে লেখার জাস্টিস করে না। এটা কী হবে? ষষ্ঠ এবং সপ্তম পদ, ষষ্ঠ এবং সপ্তম পদ, আমরা এখানে লিখি ষষ্ঠ পদ। 11-র সাথে কত প্রতি যে পার্থক্য কিন্তু 2 করে বাড়ছে, তো এখানে যদি আমরা আরেকটা পার্থক্য হতো তাহলে অবশ্যই এখানে 4 হতো না, 4ই তো হতো। সো পার্থক্য কিন্তু এই পার্থক্যটা থেকে 1 বাড়ছে, তো যোগ 3 যোগ 1, 3 যোগ 1, এটা হচ্ছে পার্থক্যটা। এই যে এই 4 যে হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে যদি পরবর্তী পার্থক্যটা যদি 4 হয় তাহলে অবশ্যই 3 যোগ 1 হয় না, 3 যোগ 1 মানে 3 থেকে 1 বৃদ্ধি পাচ্ছে, সো এ কারণে 3 যোগ 1 হলো, তো 11 যোগ কত 4 অ্যান্ড ইভেন এটা হচ্ছে 15 মানটা। এখানে কোনো ডাউট আছে? আর কোনো ডাউট নেই? প্রশ্ন আর থাকে না, কেন প্রশ্ন থাকবে ভাইয়া? এত সুন্দরভাবে অঙ্কগুলো বুঝাইয়া দিয়া কেন তোমাদের মনে প্রশ্ন থাকবে আদৌ? একবার নিজেরই প্রশ্ন করো, লাগলে ক্লাসটা বারবার দেখো, যেন তোমার এই চ্যাপ্টারে কোনো সমস্যা না থাকে। বুঝাতে পারছি? অবশ্যই বুঝতে পারছি, একটু দুষ্টামি করলাম। তো এবার সপ্তম পদ, তো আমরা ষষ্ঠ পদ কিন্তু বের করা হয়ে গেছে, ষষ্ঠ পদ কমপ্লিট। তো আমরা সপ্তম পদে যাই। সপ্তম পদ কি বলছে আমাদের কি? তো সপ্তম পদের ক্ষেত্রে এখানে একটা বোকামি করবা তোমরা, এখানে কিন্তু তুমি ষষ্ঠ পদ নির্ণয় করে ফেলছো ধরতে গেলে, কারণ এটা তোমার ষষ্ঠ পদ তুমি নির্ণয় করে ফেলছো। তোমরা সপ্তম পদে এখানে কোনো কিছু খুঁজবা না ভাইয়া, এখানে তোমরা সপ্তম পদে কোনো কিছুই খোঁজার দরকার নেই, এই জায়গায় তোমাদের ষষ্ঠ পদের বেলা কোনো কিছু খোঁজার দরকার নেই, পার্থক্যটাও না, কারণ পার্থক্য হচ্ছে তোমার এই যে এটা, এখান থেকে তোমার 1 বৃদ্ধি পাচ্ছে পার্থক্য তোমার, অ্যান্ড সপ্তম পদটা নির্ণয় করতে হবে এই পদের পর থেকে। সো এইখানে তোমার কোনো নজর দেওয়ার দরকার নাই, তুমি ডিরেক্ট এই মেথড ঢুকে পড়বা, এই জায়গা থেকে তোমার আনসার বেরিয়ে আসবে। দেখো ভাই, এই 15 থেকে উত্তরটা নিবা, 15 যোগ এই যে পার্থক্য কিন্তু ভাই এইটা নিবা, কারণ তোমার এখানে ষষ্ঠ পদের পার্থক্য ভাই দিচ্ছি 4, ষষ্ঠ পদের পার্থক্য, তো ষষ্ঠ পদের পার্থক্য তুমি এখানে লিখো নাই, তো এইখান থেকে এটা ভাই রাফের জন্য দিচ্ছি, তুমি তো লিখবা না, যেহেতু, তো এখান থেকে পার্থক্য করে নিবা। সো 4 যোগ 1, 15 যোগ 5 আসে না? অবশ্যই আসে, তো 20 হয়, তোর কত হয় 20। অ্যান্ড আমাদের সপ্তম পদও কিন্তু বের করা শেষ, ষষ্ঠ এবং সপ্তম পদ উভয় পদই কিন্তু আমাদের বের করা শেষ। সো ভাই ষষ্ঠ পদও বের বলতে পরবর্তী 2টি পদ বলতে কিন্তু আমরা বুঝাইছি কি, তো ভাইয়া এখানে যদি দেখো আমরা ষষ্ঠ পদ এবং সপ্তম পদ বলছি, তো ষষ্ঠ পদ বের করা শেষ, সপ্তম পদ বের করা শেষ, অ্যান্ড আনসার ইজ ষষ্ঠ এবং সপ্তম পদ, ষষ্ঠ পদ ইকুয়াল টু 15 এবং সপ্তম পদ হচ্ছে 20। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। তো না বুঝলে প্রশ্ন করবা, এই চ্যাপ্টারের ক্লাসগুলো থাকতেই তোমরা এই চ্যাপ্টারের প্রশ্নগুলো করলে পরবর্তী ক্লাসে তোমরা উত্তর পেয়েও যেতে পারো। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। তো এবার আমরা আমাদের আজকের ক্লাসের 4 নাম্বার সমস্যা এবং এই টাইপের ম্যাথগুলোতে অনেকেই একটু হাঁপিয়ে উঠে, যে কেন ভাইয়া এই টাইপের ম্যাথগুলোতে কেন হাঁপাইয়া ওঠে। তোমার ভাইয়া এখানে আমি দিয়েছি 1 করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পরীক্ষার খাতায় বেশিরভাগ সময় প্রায় সময় 2 করে বৃদ্ধি পায়, এমন টাইপের ম্যাথ দেয়, এমন টাইপের ম্যাথগুলোই দেয় যে প্রায় সময় 2 করে বৃদ্ধি পায়। সো বুঝতে পারছি, তো আমাদের এই ম্যাথটাও সলভ, এই ম্যাথটাও কি সলভ। তো লাস্ট একটা ম্যাথের পর তোমাদের আজকের মতো ছুটি। আচ্ছা লাস্টের ম্যাথটা কি, আজকের লাস্ট ম্যাথে যদি আমরা যাই, একটু দেখো
একটু খেয়াল করো তো, এক্ষেত্রে তোমাদেরকে কেন এটা দিলাম, আর ম্যাথটা সহজ, অঙ্কটা সহজ, কিন্তু ভাইয়া সলভ করাটার ক্ষেত্রে এই মাইনাসটা ঝামেলা করবে। এই মাইনাসটা কেন আসে, এই মাইনাসটা যে তোমাদের মাঝে কেন আসে তোমরা বোঝো না, বুঝবা কীভাবে? তোমরা তো পড়াশোনা করো না, পড়াশোনা করো না, পড়াশোনা করো না, করো না। মাইনাসটা এসে তোমাদের জন্য ঝামেলা পাকিয়ে দেয়। সো ভাই বলো তো, এখন তোমরা বলবা ভাইয়া মাইনাসটা আসলে কিভাবে ঝামেলা পাকায়, মাইনাসটা আসলে কিভাবে ঝামেলা পাকায়? কজ তোমার এই মাইনাসের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমার প্রতি ক্ষেত্রে যদি তুমি এটা উল্টিয়ে লেখাও পার্থক্য একটা আসবে, এবং সোজা সুজি লেখে যেভাবে তুমি আছে এভাবে যদি লেখো তোমার পার্থক্য আরেকটা আসবে, বুঝতে পারছি? উল্টিয়ে যদি লেখো তোমার পার্থক্য আসবে প্লাসের মতো, পার্থক্যটা হবে প্লাসের। বাট যখন তুমি যেভাবে দিছে এইভাবে লেখো তখন তোমার পার্থক্যটা হবে মাইনাসের, বুঝতে পারছি? কারণ তুমি যদি লেখো এখানে প্যাটার্নটি কি বলছে বলো তো ভাই, প্যাটার্নটা কি দিছে? -5 -8 -11 -40, -5 -8 -11 মাইনাস কমা দেওয়ার দরকার নেই এখানে 14, একটু দূরে দূরে লিখবা। এটার ক্ষেত্রে পার্থক্য কত বলো, বলো পার্থক্য কত? একটু ওয়েট করি, বলো পার্থক্য কত? এই যে এই দুইটা মান যে লিখলাম এখানে পার্থক্য কত আসার সম্ভাবনা তোমার মনে হয়? 3 না? তো যারা 3 ভাবছো, আসলে যারা 3 ভাবছো এখানে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য, যারা 3 ভাবছো তাদের উত্তরটা আসলে সঠিক হয় নাই, ভুল হয়েছে। ভাই কেন? দেখো -5 থেকে যখন তুমি 3 নাও, -5 থেকে যখন তুমি 3 নাও, পার্থক্য মানে কি? এর থেকে বৃদ্ধি পাচ্ছে। তো যখন 3 বৃদ্ধি পায়, ধরো তুমি 5 রাফি দেখায়, তোমাদেরকে কেন বসায় রাখবো, একদম বাস্তব উদাহরণ দিব। তুমি যখন এটা 3 নিবা, -5 + 3 কত আসবে? 2, -2। ভাই -2 আসছে না তোমার কি এখানে -2 এখানে, এটা কি -2, এই -2 আসছে, -2 না। সো এই ক্ষেত্রে যদি তুমি এখানে জাস্ট একটা মাইনাস পুরে দাও, একটু দূরে রাখলাম বোঝানোর জন্য, এটা যদি জাস্ট একটা মাইনাস ব্র্যাকেটে দিয়ে দাও, গোপন সূত্র মাইনাসই দিয়ে দাও, তো তোমার উত্তরটা আসে না? -5 -3 = -8। তো এক্ষেত্রে বুঝাতে পারছি ভাইয়া, একদম ইজিলি ধরে ফেলতে পারছো তোমাদের, পার্থক্যটা হচ্ছে -3 বুঝতে পারছি। এই টাইপের ম্যাথের সাথেই তুমি পরীক্ষার হলে 80% সমস্যা করবা, পরীক্ষার হলে এই টাইপের ম্যাথটাতেই। অ্যান্ড তোমার এই পরীক্ষার এই টাইপের ম্যাথটার চিন্তায়, যেহেতু এটা প্যাটার্ন অর্থাৎ প্রথম অধ্যায়ের ম্যাথ, সো এই টাইপের এই ম্যাথটার কারণে তুমি পরবর্তী ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে দ্বিধা দুশ্চিন্তায় ভোগবা। অ্যান্ড দ্বিধা দুশ্চিন্তা নিয়ে কখনো পরীক্ষার মার্ক আনসার করা যায় না, এক্ষেত্রে বাংলা হোক ইংলিশ হোক, কিন্তু ম্যাথে তো ভুলেও না, গণিতে ভুলেও এই ম্যাথের পরবর্তী ম্যাথগুলো তুমি আনসার করতে পারবে না যদি এই দিকটা দুশ্চিন্তা ভোগো। সো এই ম্যাথটা টাইম থাকতেই সলভ করা শিখে ফেলো। এটা যদি -3 আসছে, তো তুমি দেখো এখানেও -3 না, তুমি জাস্ট এখানে তুমি মাইনাসের তুমি বুঝতেই পারছো মাইনাসের। সো জাস্ট তুমি এখান থেকে পার্থক্য 8 থেকে 11 পার্থক্য কত? 3 না? তো পার্থক্য 3-এর সাথে জাস্ট মাইনাস বসাই দিবা, এখানেও মাইনাস কত? 3। এই ক্ষেত্রে বীজগাণিতিক রাশি নির্ণয় করা যাবে। তোমার প্রশ্নে কিন্তু বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় কত, পরবর্তী সংখ্যাটি কত, পরবর্তী একটা সংখ্যা বলছে, তোমার 2টাও বলে নাই 3টাও বলে নাই। সো এই ক্ষেত্রে ম্যাথটা আরও সহজ হয়ে গেছে। কিন্তু তোমার যখন স্যার একটু ডিফিকাল্ট প্রশ্ন করবে, গত বছর তোমরা জানো যারা জুনিয়র স্কলারশিপ এক্সাম 25-এর স্টুডেন্ট ছিল, তাদের ম্যাথ কোয়েশ্চেন এত কঠিন হয়েছে, এত হার্ড হয়েছে যে এমসিকিউগুলো আনসার করাটাই ছিল ক্লাস 9-এর বাচ্চাদের জন্য টাফ পেপার, ক্লাস 9-এর। তো বুঝো কী টাইপের কঠিন আনসারগুলো। সো এই ক্ষেত্রে আবার অনেকের সুবিধা হয়েছে কি, নিজের ভাবনার বাইরেও বাইরে পাইয়া গেছে, কারণ কি তাদের লাকি ছিল। সো ভাগ্য হচ্ছে বড় কথা, কিন্তু তারপর তোমার চেষ্টা তো করতে হবে। তো এবার পার্থক্যটা যদি খেয়াল করো, এবার প্রতীকের চেয়ে পার্থক্য লেখার দরকার নেই, পরবর্তী পদ লিখো। পরবর্তী
পদ সমান কত, পরবর্তী পদের ক্ষেত্রে কিন্তু -14 ছিল। এই যে এই ক্ষেত্রে তোমরা একটু কেয়ারফুল অর্থাৎ সাবধানতার সাথে একটা জিনিস লিখবা কি, তুমি জাস্ট এখানে 14 লিখবা না, তুমি জাস্ট এখানে কত লিখবা না, 14 লিখবা না, এই সম্পূর্ণটা লিখতে হবে। অ্যান্ড পার্থক্যর ক্ষেত্রেও কিন্তু এই যে সম্পূর্ণটাও লিখতে হবে, পার্থক্য যত করে বৃদ্ধি পাচ্ছে এই সম্পূর্ণটাই লিখতে হবে। বুঝাতে পারবে, বুঝাইতে পারছি। এক্ষেত্রে যদি তুমি দাও -14 বিয়োগ 3 সমান -17, তাও হবে -17, তাও হবে। আবার যদি কেউ একটু পেঁচিয়ে করতে চাও, মানে একটু বেশি শুদ্ধ রূপে করতে চাও, মানে একুরেট যেন আর কোনো ভুল নাই ধরতে পারে, তো তোমরা এক্ষেত্রে দিতে পারো একটু অঙ্কটার সৌন্দর্য প্রকাশ পায় +-3। সো দেখো -14, এই প্লাসে আর মাইনাসে কত মাইনাস, আমরা জানি ভাই এটা 6-এর ম্যাথ যে প্লাসে মাইনাসে মাইনাস, সো বিপরীত টাইপের চিহ্ন হলে মাইনাস অ্যান্ড একই টাইপের চিহ্ন হলে প্লাস। সো -3 যদি দেই তো এটা হবে -17। অ্যান্ড আমাদের পরবর্তী পদ কিন্তু নির্ণয় করা গেছে। এখন অনেকে প্রশ্ন হচ্ছে কি, অনেকের মনে প্রশ্ন জাগবে, অবশ্যই জাগবে, কেন জাগবে না, জাগতেই পারে যে পূর্বে যে অঙ্কটা করালেন, এই যে কি বলে পরবর্তী দুটি পদ, এই যে এই অঙ্কের ক্ষেত্রে আপনি লিখলেন যে ষষ্ঠ এবং সপ্তম পদ, তো এইখানে তো চতুর্থ পদ অবধি ছিল, তো আপনি কেন লিখলেন না পঞ্চম পদ? তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার বলছে পরবর্তী দুটি পদ, তো তুমি যখন পরবর্তী দুটি পদ লিখবা তাহলে তুমি করতে পারো অঙ্কটা, কিন্তু জাস্ট ষষ্ঠ এবং সপ্তম পদ তাহলে তোমার ভাগে বের করা যায়, কিন্তু তোমার তো বলছি এখানে একটা পদ বের করতে, তো তোমার দরকার কি পরবর্তী পদ সমান পঞ্চম পদ, সুতরাং পঞ্চম পদ সমান এত, তুমি পরবর্তী পদ লিখে এই অঙ্কটা করে ফেলো না। তো আমাদের আজকের ক্লাসের লাস্ট এবং গুরুত্বপূর্ণ ম্যাথটাও শেষ করে ফেললাম চোখের ইশারায়। অ্যান্ড তোমাদের যাদের এই অঙ্কগুলোতে সমস্যা তারা কমেন্টে জানিয়ে দিবা যে কোন ম্যাথটাতে সমস্যা, তাহলে আমরা চেষ্টা করব সলভ করে ফেলার অবশ্যই। সো আজকে এ পর্যন্তই। তো যারা ক্লাসগুলো এনজয় করছো তাদেরকে বুকের গভীর থেকে জানাই ধন্যবাদ, এবং যাদের কোনো সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য অলওয়েজ খোলা থাকবে। অ্যান্ড এই ক্লাসগুলো করে যদি উপকৃত হও অবশ্যই পাশে থাকবে, এবং পরবর্তীতে তোমাদের কোন অধ্যায় শুরু করলে ভালো হয় সেটাও জানাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।